ক্যাম্পাসের মাঠে বসে আছে আরজু, যারা, সাবিহা আর রামিম। বরাবি এই বন্ধুমহল যে জায়গায় বসে সেই জায়গা উত্তপ্ত করে তোলে। আড্ডা, হাসাহাসি, মারামারি লেগেই থাকে। তাদের হাসির খিলখিল শব্দে মুখরিত হয়ে উঠে চারপাশ। কিন্তু আজ পরিবেশ বেশ ঠান্ডা। চারদিকে নীরবতা ছেয়ে আছে। এই গ্রুপের সবচাইতে চটপটে, অশান্ত মেয়েটি মুখ ঘুরিয়ে অভিমান নিয়ে বসে আছে। আরজু চুপচাপ বসে ঘাসে নখ খোঁচাচ্ছে আর জারার ফুলানো মুখশ্রী পর্যবেক্ষণ করছে। মেয়েটা তার সাথে ভীষণ অভিমান করেছে। এই বাচাল পক পক না করলে কারোরই ভালো লাগে না। আরজু জারাকে খোঁচাচ্ছে। যারা বিরক্ত হয়ে রামিমের উদ্দেশ্যে বলল, রামিম, এই ফালতু বেটিকে আমার সামনে থেকে দূরে নিয়ে যা, না হলে সিরিয়াস লাথি খাবে। আরজু দাঁতে দাঁত চেপে বলল, থাক, গাল ফুলিয়ে বসে থাক। শুভর মতো তুইও মুখটা বেলুনের মতো ফুলিয়ে রাখো। ওই কুত্তাটা রাত থেকে আমার কল রিসিভ করছে না। মাথা এমনি খারাপ হয়ে আছে। তার উপর তোর কাহিনী জাস্ট নিতে পারছি না আমি। বলেই আরজু মাথার চুল খামচে ধরল। মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। সারা রাত তার ঘুম হয়নি। আরজুর ভাঙ্গা গলা শুনে যারা আরজুর দিকে তাকাল। আরজুর টলমল চোখের দিকে তাকাতেই নিজের সব রাগ, অভিমান নিমিষেই হাওয়া হয়ে গেল। সে আরজুর মনের অবস্থা অনুধাবন করতে পারল। তখনই সাবিহা আরজুর মাথা বুকে চেপে ধরল। মাথায় পরম যত্নে হাত বুলিয়ে বলল, বোকা মেয়ে, তুই কাঁদছিস কেন? আরজু ফুপিয়ে উঠল। মনটা তার বিক্ষিপ্ত হয়ে আছে। রাত থেকে খালামণি তার সাথে একটা কথাও বলেনি। রুমের দরজা বন্ধ করে বসে আছে। মাঝে একবার হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়েছিল। সেখান থেকে ফিরেই দরজা বন্ধ করে রেখেছে। খালুজান নিজেও আরজুর সাথে তেমন কথা বলেনি। শুধু সকালে জোর করে হতে তুলে নাস্তা খাইয়ে দিয়েছিল। আরজু অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে দেখেছিল সব কিছু। তার এত বড় অঘটন ঘটানোর পরও খালুজান ঠিক তার খেয়াল রাখছে, একদম তার বাবার মতো। ছোটবেলায় আরজু কোনো কারণে ভুল করলে তার বাবাও কথা না বলে শুধু চুপচাপ খাইয়ে দিত। বাবার কথা না বলাই আরজুর জন্য পাহাড় সমান শাস্তি ছিল। খালুজান ঠিক তেমন কথা বলছেন না। অবনী নিজেও তাকে তেমন কিছুই জিজ্ঞেস করেনি। রাতে একবার আরজুর রুমে এসে একটা চিরকুট আরজুর হাতে গুজে দিয়েই পালিয়েছে। আরজু ভেজা চোখে দেখল গোটা গোটা অক্ষরে লেখা ছিল, ইস্ট ওর ওয়েস্ট, নাহিদ জিজুই বেস্ট। বাকি সব গোল্লায় ভাসুক, আমার জিজু জলদি আসুক। চিরকুট পরে আরজু হাবলার মতো তাকিয়েছিল। তারা ঠিক বলে অবনীর মাথার স্ক্রু তার চাইতেও বেশি ঢিলা। আরজু আধা পাগল হলে উইটা পুরো পাগল। রাতে আরজু নাহিদের নম্বরে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু সেটা সম্ভব হয়নি। নম্বর বন্ধ বলছে। আরজু তখন ভীষণভাবে ভেঙে পড়ে। বুকের ভেতর হু হু করে ওঠে। এই সময়টায় আরজু চোখ বন্ধ করে শুধু একটা নাম মনে করছিল। সেটা হলো শুভ। তার সকল খারাপ সময় এই মানুষটাই নিঃস্বার্থভাবে তার পাশে থাকে। কিন্তু আজ শুভ তার দিকে যেই অভিমানী দৃষ্টিতে তাকিয়েছে তাতে আরজুর বুকে তীব্র যন্ত্রণা শুরু হয়েছে। শুভ কি তার উপর অভিমান করে কথা বলা বন্ধ করে দিবে? কিন্তু আরজু তো নিরুপায় ছিল। সবটা শুভকে বলতে চেয়েও পারেনি। শুভ তাকে ধরে দুইটা থাপ্পড় মারুক, তবুও এইভাবে অভিমান করে না থাকুক। সবার ভালোবাসায় সিক্ত থাকা মেয়েটা এত এত অভিমান টলারেট করতে পারছে না। এমন পরিস্থিতিতে বাসায় দম বন্ধ হয়ে আসছিল। তাই ভার্সিটির চলে এসেছে। ভেবেছে শুভর সাথে দেখা হবে। কিন্তু শুভ আজ আসেইনি। বাকি সবাই তার সাথে অভিমান করে বসে আছে। কি করবে আরজু? যারা আরজুর দিকে এগিয়ে এসে বসল।
বলল, আরজু কান্না থামা। আমারও কিন্তু কান্না আসছে। ওকে সরি, আর রাগ দেখাবো না। আরজু সাবিহার বুক থেকে মাথা তুলে জারার দিকে তাকাল। যারা দেখল আরজুর দু চোখ লালচে হয়ে আছে। যারা আরজুর চোখের পানি নিজ দায়িত্বে মুছে দিল। পাশেই রামিম এদের কাহিনী দেখে মুচকি হাসল। বন্ধুত্বের এই সম্পর্কগুলো এমন মজবুত থাকুক। কিন্তু ভেতরে ভেতরে অনেক চিন্তারাই ভর করেছে। বন্ধু মহলের উপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড় সম্পর্কের ঠিক কতটুকু ক্ষতি সাধন করছে সেটা ঝড় থামার পর বুঝতে পারা যাবে। শুভ এই সব বিষয় কি করে হ্যান্ডেল করবে কে জানে। শুভ যে আরজুকে গভীরভাবে ভালোবাসে সেটা অনেক আগেই বুঝতে পেরেছে। রামিম আর চোখে সাবিহার দিকে তাকাল। সাবিহা মলিন চোখে রামিমের দিকেই দৃষ্টিপাত করে আছে। রামিম দীর্ঘশ্বাস ছাড়ল। কারণ শুভর আরজুর প্রতি গভীর প্রণয় নিয়ে সাবিহাই রামিমকে প্রথম অবগত করেছে। রামিম প্রথমে অবাক হলেও পরে বিষয়টা একদম স্বাভাবিক মনে হয়েছে। আরজুর প্রতি শুভর এত কেয়ার, পজেসিভনেস, অল্পতেই অস্থিরতা সবটাই শুভর ভালোবাসার বহিঃপ্রকাশ, যেটা আরজু ধরতে পারেনি। সাবিহা বিষয়টা অনেক আগেই বুঝতে পেরেছে। কিন্তু আরজুর দুরন্তপনার জন্য কখনোই কিছু বলেনি। ভেবেছে শুভই হয়তো ঘটা করে আরজুকে একদিন জানাবে। কিন্তু সেই দিনটা আসার আগেই সব লণ্ডভণ্ড হয়ে গেল। সকাল সকাল ফুয়াদ শুভদের বাসায় এসে পৌঁছাল। রাতে অনেকটা সময় শুভর সাথেই ছিল। শুভ আরজুদের বাসা থেকে বেরিয়ে আর একটা কথাও বলেনি। ফুয়াদ অনেকক্ষণ কথা বলার চেষ্টা করেছে, কিন্তু শুভ রোবটের ন্যায় বসেছিল, যেন অনুভূতি শূন্য হয়ে পড়েছে। ফুয়াদ শুভকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছিল। শুভ শুধু একটা কথাই বলেছে, আমাকে একটু একা থাকতে দে ফুয়াদ। ফুয়াদ প্রথমে মোটেও রাজি হয়নি, কিন্তু পরে ভাবল হয়তো এই সময় একটু স্পেসের আসলেই ভীষণ প্রয়োজন। তাই রাতে বাসায় ফিরে গেছে। কিন্তু সারা রাত শুভর কথা ভেবেছে। হাজারো বাজে চিন্তা মাথায় এসেছে। যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। তাই দ্রুত নাস্তা না করেই বেরিয়ে পড়েছে। লামিয়া অনেকবার জিজ্ঞেস করেছে নাস্তা কেন করবে না, শরীর অসুস্থ কিনা, কিন্তু ফুয়াদ তেমন কিছুই বলেনি। দ্রুত বাসা থেকে বেরিয়ে এসেছে। শুভর বাসায় আসতেই শোভা বলল, ভাইয়া রাত থেকে রুমের বাইরে বের হয়নি। আমি অনেক ডাকাডাকি করাতে এক ধমক দিল। ভয় আর আমি যাইনি। আপনি একটু দেখুন না ভাইয়া। ফুয়াদ শোভাকে আশ্বস্ত করে ফুয়াদের রুমের দিকে এগুল। শোভার কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করল। অন্ধকারাচ্ছন্ন রুমটিতে কোথায় কি আছে ফুয়াদ ঠিক ঠাহর করতে পারল না। আন্দাজ মতো সুইচ খুঁজে রুমটিতে কৃত্রিম আলো জ্বালাল। সারা রুম ধোঁয়াচ্ছন্ন হয়ে আছে। শুভ বিছানা ঘেঁষে ফ্লোরে দুপা ছড়িয়ে মাথা নিচু করে বসে আছে। গায়ে এখনো গত রাতের পাঞ্জাবি, যা দুমড়ে মুচড়ে আছে, আর ফ্লোরের চারপাশে সিগারেটে অর্ধাংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। ফুয়াদ কপাল কুঁচকে সেদিকে তাকিয়ে রইল। শুভ, রামিম আর সে সকলেই মোটামুটি স্মোকিং করে থাকে, কিন্তু কখনোই তারা বাসায় স্মোকিং করে না। বাইরে বিভিন্ন চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেতে খেতে মাঝে মাঝে সুকটান দেয়। কিন্তু শুভ আজ বাসায় বসেই এতগুলো সিগারেট টেনেছে ভাবতেই গা শিউরে উঠল। অতিরিক্ত ধোয়ার কারণে অলরেডি ফুয়াদের কাশি উঠে গেল। কয়েকবার কেশে হাত দিয়ে ধোয়া সরানোর বৃথা চেষ্টা করল ফুয়াদ। দ্রুত রুমের ভারী পর্দা সরিয়ে জানালা মেলে দিল। ফলে মুহূর্তেই রুমটিতে সূর্যের কিরণ এসে নিজের আলো ছড়িয়ে দিল সর্বত্র। ফুয়াদ শুভর পাশে গা ঘেঁষে বসে পড়ল। আর কৌতুক সুরে বলল, আরও দুই একটা আছে নাকি? থাকলে আমাকেও দে। ঘরে বসে সুকটান দিতে কেমন লাগে এক্সপেরিয়েন্স করি।
কিন্তু শুভর কাছ থেকে তেমন কোনো রেসপন্স পেল না। ফুয়াদ শুভর দিকে এবার ঝুঁকে বসল, আর সাথে সাথে আটকে উঠল। মাথা ভর্তি সিল্কি চুলগুলো পাগলের ন্যায় এলোমেলো হয়ে আছে। শুভর ফর্সা মুখশ্রী রক্তিম আকার ধারণ করেছে, চোখ জোড়া অসম্ভব লাল। সারা রাত না ঘুমিয়ে স্মোকিং করার কারণে চোখের নিচে কালো হয়ে আছে। ফুয়াদ খেয়াল করল শুভর ঠোঁট কয়েক জায়গায় কালচে হয়ে গেছে, তার মানে সিগারেট টানতে যেয়ে ঠোঁট পুড়িয়ে ফেলেছে। শুভর এই বিধ্বস্ত অবস্থা দেখে ফুয়াদের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সর্বদা হাস্যোজ্জ্বল চঞ্চল ছেলেটার একই বেহাল দশা। ফুয়াদের এই মুহূর্তে আরজুর উপর ভীষণ রাগ হচ্ছে। আরজুকে ভীষণ স্বার্থপর মনে হচ্ছে। কি করে এই ছেলেটার কোমল হৃদয়কে ভেঙে চুরে দিল। আরজুর জন্য এই ছেলেটা ঠিক কতটা ডেসপারেট সেটা আরজু কেন বুঝতে পারল না। সুন্দরী মেয়েগুলোকে কেন এমন মাথা মোটা হতে হবে? ফুয়াদ শুভর ফ্লোরে পড়ে থাকা দুর্বল হাতে নিজের হাত ছুঁয়ে বলল, জানিস ভালোবাসার মতো পবিত্র আর নির্মল এই পৃথিবীতে আর কিছুই নেই। আমরা মানুষরা অন্য একজন বিশেষ মানুষকে গভীরভাবে অনুভব করতে পারি, যেটা অন্য প্রজাতির প্রাণী পারে না। মনের কাছে আমরা অনেকটা ধরা বাঁধা, তবে সবকিছুর ঊর্ধ্বে মহান সৃষ্টিকর্তা। না হলে এই পৃথিবীর কোটি কোটি মানুষের ভিড়ে নির্দিষ্ট কাউকে কেন ভালোবেসে ফেলি? তাকে ছাড়া ভেঙে পড়ি? ফুয়াদ থেমে গেল। কথাগুলো কেমন খাপছাড়া হয়ে গেছে। তার এই ধরনের কথায় শুভর যন্ত্রণা বাড়বে বইকি কমবে না। সে ভুল ট্রেকে চলে যাচ্ছে। না, অ্যাডভাইস দেওয়া তার পক্ষে আসলেই সম্ভব না। আসলে শুভকে কি বলবে কিছুই বুঝতে পারছে না। এতগুলো রিলেশনে জড়িয়েও আজ মনে হচ্ছে প্রেম সম্পর্কে সে ভীষণ আনাড়ি। তাই নিজের দুর্বল জ্ঞান ভাণ্ডার ক্লোজ করে বলল, তুই ঠিক আছিস? শুভ নরম গলায় বলল, আমি ঠিক থাকতে পারছি না ফুয়াদ। আমার মনে হচ্ছে কেই আমার দেহ থেকে হৃৎপিণ্ডটাকে টেনে হিচড়ে বের করে ফেলেছে, যেখানে অঝোর ধারায় রক্তস্রোত বয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই থামছে না। আমি দুর্বল হয়ে নিঃশেষ হয়ে যাচ্ছি। ফুয়াদ দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে নিজেকে সামলাল। এত কষ্টের মাঝেও শুভর কথায় কোনো খাপছাড়া ভাব নেই। তবে কি ভালোবাসলে প্রতিটা কষ্ট এতটাই গভীরভাবে অনুভব করা যায়? ফুয়াদ খানিকটা নীরব থেকে বলল, নিজেকে সামলে নে। আরজু হয়তো তোর ভাগ্যে কখনোই ছিল না। না হলে তোর এত ভালোবাসা উপেক্ষা করে আরজু অন্য কারো জন্য এতটা উতলা কেন হল? শুভ ভাঙ্গা গলায় বলল, ভাগ্য কি পরিবর্তন করা যায় না ফুয়াদ? কোনোভাবে আমার আরজুকে আমার কাছে ফিরিয়ে দেয়া যায় না? ওকে ছাড়া আমি একটা দিনও কল্পনা করতে পারি না। জানিস আমি মেডিকেলে চান্স পেয়েও ভর্তি হইনি, শুধুমাত্র আমার আরজুর জন্য। আরজুকে একা ছাড়ার ভয়। এই কথা আমি আম্মু আর শোভা ছাড়া কাউকে জানাইনি, আব্বুকে পর্যন্ত না। আরজুর সাথে এই ভার্সিটিতে এক ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি, শুধুমাত্র আমার প্রেয়সীর জন্য, তার পাশে ছায়ার মতো থাকার জন্য, তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য। জানিস স্কুল লাইফে আরজু স্বাধীনভাবে এলাকায় চলতে পারত না। ওর মতো রূপবতী মেয়ের পেছনে মাছির মতো ছেলেরা ঘুরত। অনেক সময় সিনিয়র ভাইরা আরজুকে রাস্তাঘাটে প্রপোজ করে বসত। আমার ভীতু আরজু তখন ভয়ে চুপসে যেত, আশেপাশে চোখ বুলিয়ে আমাকে খুঁজত, আর আমি ওকে কখনোই একা ছাড়তাম না। একবার এলাকার এক বড় ভাই আরজুকে বিরক্ত করা শুরু করে। আমি বাধা দেয়ায় আমাকে প্রায় 4-5 জন মিলে বেধম মারে। কিন্তু সেদিন সেই মার আমাকে যন্ত্রণা দেয়নি, দিয়েছে আরজুর চোখের জল। আমি যখন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলাম তখন সেই ছেলেটা আরজুর কাঁধে বাজেভাবে স্পর্শ করছিল। আমার আরজু ভয় থর থর করে কাঁপছিল, আর বারবার আমার দিকে অশ্রুসিক্ত চোখে তাকাচ্ছিল।
সেই তাকানোতে ছিল অসহায়ত্ব। সেদিন নিজেকে ভীষণ দুর্বল মনে হয়েছে। সেদিন আরজুর কিছু হলে আমি হয়তো সেখানেই মরে যেতাম। নিজের ভালোবাসাকে রক্ষা করতে না পারার কষ্টে আমার আসলেই মরে যেতে ইচ্ছে করছিল। তবে আমি সেদিন কিছু করতে না পারলেও এলাকার কিছু ছেলে পেলে এসে তাদের অনেকে মেরেছিল। এতটাই মেরেছিল যে সেই ছেলেটার হাত চিরদিনের জন্য অকেজো হয়ে গেছে। আমি সবটাই আবছা দেখছিলাম। আর আরজু ভয় আমার রক্তাক্ত দেহের পাশে বসে আমার মাথা কোলে নিয়ে কাঁদছিল। আরজুর কোলে মাথা রেখে সেদিন আমি সব ব্যথা যন্ত্রণা মুহূর্তেই ভুলে গেছিলাম। শুভর দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু ঠোঁটে কিঞ্চিত হেসে বলল, তবে মজার বিষয় এর পর থেকে কোনোদিন কোনো ছেলে আরজুর কাছে ভিড়তে পারেনি। আমিও ছায়ার মতো ওর পাশে থাকতাম, ওকে আগলে রাখতাম। আরজুর মলিন মুখ আমার মনের আকাশে ঘন কালো মেঘ জমিয়ে দিত। সেই মুখে হাসি না ফোটা পর্যন্ত বুকে তীব্র ঝড় বয়ে যায়। ওর এত কাছে থাকার পরও ও কেন আমার অনুভূতি বুঝতে পারল না বলতে পারিস? কেন আমার ভালোবাসা অনুভব করল না? আমি ওকে ছাড়া কি করে বাঁচব বলতে পারিস? আমার কেমন দম বন্ধ হয়ে আসছে। আমার একান্ত মানুষটা হঠাৎ করে অন্য কারো হয়ে গেল, আর আমি বুঝতেই পারলাম না। আরজু যখনই ওই নেতার কথা উৎসাহ নিয়ে বলতো আমার মনে হতো কেউ ধারালো তলোয়ার আমার বুকে চালিয়ে দিয়েছে। কি অসহ্য যন্ত্রণা হতো। কিন্তু নিজেকে সামলে নিতাম এইটা ভেবে যে এসব আরজুর অ্যাট্রাকশন মাত্র। আরজু আমার বুকে ছুরি চালিয়ে দিল ও এত কষ্ট হতো না। কিন্তু এইভাবে তিলে তিলে নিঃশেষ হওয়ার জন্য কেন ফেলে গেল? আমি যে নিঃশ্বাস নিতে পারছি না বলেই শুভ ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগল। শুভর বুক অস্বাভাবিকভাবে উঠানামা করছে। একটা সময় ফুয়াদকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। ফুয়াদ হতবম্ব হয়ে বসে রইল। এই প্রথম শুভকে এইভাবে বাচ্চাদের মতো কাঁদতে দেখছে। কি অসহ্য যন্ত্রণা হচ্ছে ছেলেটার সেটা অনুধাবন করতে পারল। কেঁদে আরজু দুই চোখ ফুলিয়ে ফেলেছে, এখনো হিচকি তুলছে। যারা পরিবেশ শান্ত করতে মজার ছলে বলে উঠল, এই অসাধ্য সাধন করলি কিভাবে? নাহিদ স্যারের মতো দাম্ভিক গম্ভীর লোককে এমন কুপকাত করলি কেমন করে? তুই তো উনার সামনে দাঁড়িয়ে ঠিকমতো কথা বলতে পারিস না, সেখানে সোজা বিয়ে কেমন কি? আরজু তাদের দিকে তাকিয়ে দেখল তিনজোড়া চোখ তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। আরজু শুকনো ঢোক গিলে ঘটনার বর্ণনা শুরু করল। আরজু মুখ থেকে সবটা শুনে তাদের ছানাবড়া অবস্থা। এমন দুঃসাহসী কাজ আরজ করেছে বলে বিশ্বাসই করতে পারছে না। আরজুর দ্বারা এটাও সম্ভব? যারা অবাক হয়ে বলল, কি তুই এই সিটির মেয়র নিবরাস নাহিদকে ব্ল্যাকমেইল করে বিয়ে করে ফেলেছিস? লাইক সিরিয়াসলি? সাবিহা আমি ঠিক শুনছি তো? সাবিহা কি বলবে? সে নিজেই এই শকের মধ্যে থেকে বের হতে পারছে না। আরজু আমতা আমতা করে বলল, আমার তখন কি হয়েছিল আমি নিজেও জানি না। ওই শাড়ি পরা মেয়েটাকে তার পাশে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছিল। তার পাশে অন্য কাউকে চিন্তা করেও আমার বুক কেঁপে উঠে। আরজু জোরে নিঃশ্বাস ছাড়ল। আবার বলতে লাগল, উনি কখনোই আমাকে পাত্তা দেয়নি, আমার প্রতি ইন্টারেস্ট দেখায়নি, আমাকে কোনো পজিটিভ ইঙ্গিতও দেয়নি। তবুও আমি ওই মানুষটার প্রতি খুব বাজেভাবে ঝুঁকে পড়েছি। জীবনে প্রথম কোনো পুরুষকে দেখে আমি থমকে গেছিলাম। উনার ব্যক্তিত্বে ঘায়েল হয়েছিলাম। আমার জীবনে পুরুষদের মধ্যে শুভ, ফুয়াদ, রামিম আছে। এদের মাঝে আমি নিজেকে ভীষণ সেফ ফিল করি। ওদের পাশে থাকলে ভীষণ ভালো সময় কাটাই। নিজের মনের কথা সহজেই ব্যক্ত করতে পারি। বিশেষ করে শুভকে দেখা ছাড়া আমার একটা দিনও ভালো লাগে না।
ওর সাথে ঝগড়া করা ছাড়া আমার ঘুমই আসে না, কিন্তু কোনোদিন ওদের দেখে আমার এমন ফিল হয়নি যেমনটা নেতা সাহেবকে দেখে হয়েছে। এই মানুষটার সামনে আমি স্বাভাবিক থাকতে পারি না। ভীষণ জোরতায় মুখ দিয়ে শব্দ উচ্চারণ করতে পারি না। অদ্ভুত অস্থিরতা কাজ করে। সেদিন মনে হয়েছে ওই মানুষটিকে আজ নিজের মনের কথা না বললে আর সুযোগ পাব না। নিজের মধ্যে অনেক সাহস জুগিয়ে আমি তার মুখোমুখি হয়েছি, কিন্তু তার সামনে যেতেই হাত পা কাঁপছিল। জানি শুনি যখন আমার ভালোবাসাকে ক্ষণস্থায়ী আবেগ বলেছিল, আমার ভেতরটা শেষ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এই মানুষটাকে আমার পেতেই হবে, আমার ভালোবাসাকে বুঝাতেই হবে। ব্ল্যাকমেইল করার কোনো ইন্টেনশন আমার ছিল না, সেটা জাস্ট ফ্লোতে হয়ে গেছে। কিন্তু এইভাবে বিয়ে করার ইচ্ছে আমার কখনোই ছিল না। কিন্তু নেতা সাহেবকে হারিয়ে ফেলার ভয় আমার মনে ঝেঁকে বসেছিল। আমি আমার জীবনসঙ্গী হিসেবে তার জায়গায় অন্য কাউকে ভাবতেই পারি না। এতক্ষণ মনোযোগ সহকারে সবাই আরজুর বক্তব্য শুনছিল। যারা অবাক হয়ে বোকার মতো বলে উঠল, তোরা বাসর সেরে ফেলেছিস? যারার বেফাস কথায় আরজু ভীষণ লজ্জা পেল। সাবিহা অবস্থিত হয়ে এদিক সেদিকে তাকাচ্ছিল। রামিন যারার মাথায় এক চাটি মেরে ধমকে বলল, চুপ কর বেকুব। বিষয়টা বুঝতে পেরে যারা জিভে কামড় দিয়ে ফেলল। কি সব বলে ফেলল। রামিম আরজুর কথায় একটা জিনিস হজম করতে পারল না। নিবরাস নাহিদের মতো এত পাওয়ারফুল নেতা আরজুর সামান্য ব্ল্যাকমেইলে ভীত হয়ে বিয়ে করে নিল। এটা কি আদৌ সম্ভব? গুরুম গুরুম করে আকাশ ডেকে উঠল। বৃষ্টির সাথে একঝাঁক দমকা হাওয়া ঢুকে পড়ল নীরব রুমে। প্রাকৃতিক বিদ্যুৎ খানিকক্ষণ পর পর অন্ধকার ধরণীতে আলোর সঞ্চার করছে। তীব্র ধ্বনিতে আরজুর শরীরটা বারবার কেঁপে উঠছে। বিষণ্ণ মনে আকাশের দিকে তাকালো আরজু। বুকটা তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে। এমনটা আগে কখনোই অনুভব করেনি সে। ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ছে। আরজু তখন ক্লাস 5-এ পড়ত। বাবা মা তখন বেঁচে ছিলেন। বাবা মায়ের ভীষণ আদরে তার দিন কাটছিল। তখন তাদের ক্লাসে একটা নতুন মেয়ে ভর্তি হয়েছিল। শুভ সেই মেয়েটার সাথে খুব সহজেই মিশে গেছিল। তারা একসাথে বসে সারা ক্লাস গল্প করতে শুরু করল। একসাথে ক্যান্টিনে যাওয়া, আড্ডা দেওয়া শুরু করল। আরজুকে তেমন সময় দিচ্ছিল না। আরজু শুভর এই পরিবর্তন কিছুতেই মানতে পারছিল না। আরজুর কোমল হৃদয় তখন ভীষণ আহত হয়। একদিন ছুটির পর আরজু শুভর জন্য অপেক্ষা করছিল, কিন্তু শুভ আসার নাম গন্ধ নেই। আরজুর নিজের উপর আক্ষেপ হতে লাগল। ছুটির সময় কেন ওয়াশরুমে যেতে হলো তার? শুভ কি তাকে ফেলেই চলে গেছে? কিছু সময় অপেক্ষার পর আরজু মন খারাপ করে বাড়ির উদ্দেশ্য রওনা দিল। সামনে আগাতেই দেখতে পেল শুভ সেই মেয়েটার সাথে দাঁড়িয়ে কথা বলছে আর হাওয়াই মিঠাই খাচ্ছে। তাদের হাসিতে চারপাশ গমগম করছে। শুভ তাকে ছাড়া অন্য কারো সাথে এতটা সহজভাবে মিশত না। এইভাবে প্রাণঢালা হাসি শুধু আরজুর সাথেই হাসত। কিশোরী আরজু চোখ মুখ খিচে নিজের কান্না বহু কষ্টে আটকায়। এই বয়সটাই এমন যে নিজের বেস্ট ফ্রেন্ডকে অন্য কারো সাথে বেশি কথা বলতে দেখলেই কষ্ট হয়। নিজের বেস্ট ফ্রেন্ডকে অন্য কারো বেস্ট ফ্রেন্ড হতে দেখার কষ্টটা কিশোর কিশোরী সকলেই অনুধাবন করতে পারবে। এটা একদমই মেনে নেওয়া যায় না। নিজেকে তখন ভীষণ অসহায় লাগে। আরজু দাঁতে দাঁত চেপে রইল। আরজু ভীষণ রেগে শুভর হাতের হাওয়াই মিঠাই কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলল। এতেও যেন তার মন ভরল না। পা দিয়ে পিষে মাটির সাথে মিশিয়ে ফেলল। আরজুর কাণ্ড দেখে পাশের দুজন স্তব্ধ হয়ে গেল। আরজু ক্ষিপ্ত চোখে তাকিয়ে মেয়েটির সামনে দাঁড়িয়ে বলল, শুভর সাথে একদম কথা বলতে আসবি না, তাহলে মাথার সব চুল ছিঁড়ে হাতে ধরিয়ে দিব। নুসাইবা আরজুর কথায় অবাক হয়ে বলল,
শুভ কি তোমার একার ফ্রেন্ড নাকি? হে আমার একার ফ্রেন্ড, ওর তোর মতো চিপকো ফ্রেন্ড দরকার নেই। সেটা তুমি বলার কে? আমিই সব। আমি ওর বেস্ট ফ্রেন্ড। শুভ স্তব্ধ হয়ে দুজনের তর্ক শুনছিল। বেচারার কপাল বেয়ে ঘাম ছুটে গেছে। একসময় কিশোরী আরজু আর নুসাইবা কঠিন ঝগড়ায় লিপ্ত হল। শুভর মুখে হাত চলে গেল যখন আরজু রেগে নুসাইবার চুল মুঠোয় নিয়ে টানতে লাগল। শুভ এক প্রকার টেনে হিচড়ে আরজুকে সেখান থেকে নিয়ে এসেছিল। রাস্তায় আরজু শুভর সাথে কোনো কথাই বলেনি। অর্ধেক রাস্তায় আসতেই ঝুমঝুম করে বৃষ্টি শুরু হল। আরজু রেগে বৃষ্টিতে ভিজেই বাসার উদ্দেশ্যে রওনা দিল। শুভ জোর করে ধরে একটা দোকানের পাশে দাঁড় করল। আরজু তখনও রাগে ফুঁসছে। শুভ মুচকি হেসে আরজুর দিকে তাকিয়ে বলল, তুই এই লেভেলের চুলাচুলি করতে পারিস, আগে জানতাম না তো। দারুণ ছিল কিন্তু ব্যাপারটা। কিশোরী আরজু প্রচণ্ড রেগে শুভর দুই গালে কষিয়ে থাপ্পড় বসিয়ে দিল। শুভ দুই গালে হাত বুলিয়ে মুচকি হেসে বলল, কি থাপ্পড় মারলি? তোর এই থাপ্পড়ে একটা মশাও মরবে না। হাতে কি তুলা লাগিয়ে ঘুরিস? দেখি দেখি। আরজু প্রচণ্ড রেগে সেখান থেকে বেরিয়ে আসল। শুভ হো হো করে হাসতে হাসতে আরজুর পেছনে পেছনে ছুটল। আসলে শুভর বন্ধুত্বের জায়গাটা কেউ কোনোদিন পূরণ করতে পারবে না, হয়তো নেতা সাহেবও না। আজ ভার্সিটি থেকে আরজু সোজা শুভদের বাসায় চলে গেছিল, কিন্তু শুভর সাথে দেখা হয়নি। শুভ ফুয়াদের সাথে বাইরে গেছে। আরজু খেয়াল করল শুভর মা তার দিকে তাকায়নি পর্যন্ত। আর শোভাও কেমন অদ্ভুত আচরণ করছিল। সবাই তাকে আসামির নজরে দেখছিল। কিন্তু আরজু কি করেছে? শুভর সাথে বিয়ের মতো সম্পর্কের চিন্তা আরজু কখনোই করেনি। নিশ্চয়ই শুভও করেনি। সবাই নিজেদের মতো সবটা ভেবে এখন তাকেই ভুল বুঝছে। শুভর রাগের কারণ আরজু জানে। শুভকে না জানিয়ে বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেয় শুভ তার উপর প্রচণ্ড ক্ষিপ্ত। জীবনের সকল ছোট বড় বিষয় শুভকে জানায় আরজু, কিন্তু এত বড় সিদ্ধান্ত শুভকে না জানিয়ে নেয় শুভ ভীষণ ক্ষিপ্ত হয়েছে। তাই তো শুভকে সবটা বুঝিয়ে বলার জন্য গেছিল। আরজুর হাজারো ভাবনার মাঝে হঠাৎ ফোন বেজে উঠল। আরজু ফোনের স্ক্রিনে দেখল সেই কাঙ্ক্ষিত মানুষটির কল। আরজুর নিঃশ্বাস ঘন হয়ে আসল। সারা শরীর কাঁপছে। শুকনো ঢোক গিলে আরজু দ্রুত কল রিসিভ করল। অপর পাশ থেকে শ্রুতি মধুর ধ্বনি ভেসে আসল, কেমন আছো আরজু? আরজুর অক্ষিপল্লব চক চক করে উঠল। নিচের ঠোঁট কামড়ে কান্না আটকে রাখার আপ্রাণ চেষ্টা করছে মেয়েটা। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমি ভালো নেই নেতা সাহেব, একদম ভালো নেই। ভীষণ কষ্ট হচ্ছে আমার। আমাকে একবার ঝাপটে ধরুন না। আপনার বক্ষে মাথা রেখে ভীষণ কাঁদতে ইচ্ছে করছে। কিন্তু আরজু কিছুই বলতে পারছে না। নিজেকে সংযত করে গলা পরিষ্কার করে বলল, জি ভালো। তুমি কি কাঁদছিলে? আরজু চোখ বুজে ফেলল। আরজুর ফর্সা মুখশ্রী বেয়ে অশ্রুধারা ঝরে পড়ল। নাহিদ মুচকি হেসে বলল, তুমি কি জানো, বিশাল আকাশ চিরে ঝরা বিন্দু কণার চাইতে রূপবতী রমণীদের গাল বেয়ে ঝরা অশ্রুকণা বেশি মোহনীয়, আকৃষ্ট হয়। হাজারো কষ্টের মাঝেও আরজুর সারা শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল। খানিকটা লজ্জা পেল। নাহিদের সামান্য কথাও আরজুর কাছে টনিকের মতো কাজ করে। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটে উঠল আরজুর। আবার মুখটা মলিন করে আরজু বলল, আপনি কোথায় হারিয়ে যান বারবার? আমি আপনাকে খুঁজেই পাই না। নাহিদের বুকে বিষাদের ছায়া নেমে আসল। সে তো চাইলেই আরজুর সাথে সময় কাটাতে পারে না, চাইলেই আরজুকে একটু ছুঁয়ে দিতে পারে না। সময় বা পরিস্থিতি কোনোটাই তার অনুকূলে নেই। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে যে নাহিদ একটা সিদ্ধান্ত নিয়েছে।
এখন শুধু আরজুর সম্মতি প্রয়োজন। নাহিদ শান্ত সুরে বলল, তুমি সাধারণ কাউকে জীবনসঙ্গী হিসেবে চুজ করনি আরজু। হাজারো দায়িত্বের স্রোতে ভাসা একটা মানুষকে জীবনে জড়িয়েছ। সে চাইলেই তোমাকে নিয়ে একটা বিকেল হাত ধরে ব্যস্ত রাস্তায় হাঁটতে পারে না। চাইলেই ফুচকার দোকানে বসে ঝালঝাল ফুচকা খেতে পারে না। চাইলেই তোমার এক ডাকে ছুটে আসতে পারে না। হাজারো মানুষের আশা, ভরসা, নিরাপত্তার দায়িত্ব আমার কাঁধে। অথচ আমার নিজের জীবনের কোনো নিরাপত্তা নেই। আরজু খানিকটা ঘাবড়ে গেল নাহিদের কথায়। নাহিদ দীর্ঘশ্বাস ছাড়ল। বুঝতে পারল আরজুর চিন্তার কারণ। কিন্তু আরজুকে এখন এই কঠিন বাস্তবতার মুখোমুখি করতে চায় না। মেয়েটা এমনি এই সামান্য ঝড়ে ভেঙে পড়েছে। তবে সামনের ঝড়গুলো কোমলমতি মেয়েটা কি করে সামলাবে কে জানে। তাই কথা ঘুরিয়ে বলতে লাগল, বিয়ের মতো গুরুত্বপূর্ণ ডিসিশন তোমার ইচ্ছায় নিয়েছ। তবে এর পরের ডিসিশনগুলো আমি নিব। আমার যে কোনো ডিসিশনে তুমি কি সহমত পোষণ করবে আরজু? আমার উপর যেই আস্থা আছে তোমার। আরজুর কাছে আজ নাহিদকে একটু অন্যরকম লাগছে। তাদের সম্পর্কের ব্যাপারে বেশ সিরিয়াস মনে হচ্ছে, যেমনটা আগে কখনোই দেখেনি। নাহিদ কি ডিসিশন নিতে চাইছে আরজুর জানা নেই। কিন্তু নাহিদের প্রতি অদৃশ্যভাবেই তীব্র আস্থা আরজুর আছে। কবে সেটার জন্ম হয়েছে আরজু নিজেও জানে না। তাই বলল, একজন নারী জীবনে সবচাইতে বিশ্বস্ত পুরুষ তিনজন: বাবা, ভাই আর স্বামী। আমার জীবনে বাবার জায়গাটা খালুজানের। কারণ তিনি আমাকে ঠিক বাবার মতোই ভালোবেসেছেন। বাবার অভাব পূরণ করেছে। ভাইয়ের জায়গাটায় বরাবর শুভর ছিল। একজন ভাই যেমন তার বোনকে আগলে রাখে, নিরাপত্তা দেয়, শুভ ঠিক সেইভাবেই আমাকে আগলে রেখেছে। আমার পাশে ছায়ার মতো থেকেছে। আর যেদিন থেকে আপনার নামে কবুল বলেছি, ঠিক সেদিন থেকেই নিজেকে আপনার নামে উইল করে দিয়েছি। সারাটা জীবন একসাথে পথ চলার প্রতিজ্ঞা করেছি। তাই আপনার নেয়া প্রতিটি সিদ্ধান্তকে আমি সর্বোচ্চ সম্মান করব। নাহিদ চেয়ারে মাথা হেলিয়ে দিল। বাম হাত অটোমেটিক্যালি হৃদযন্ত্রের উপর চলে গেল। কেমন অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। ইসস, বউটা তাকে একদম দুর্বল করেই দম নিবে। আরজুর কথায় নাহিদ অনেকটা স্বস্তি পেল। ভাবতেই অবাক লাগে সেই কিশোরী মেয়েটা আজ তার বউ। শুধু বউ না, বহু প্রতীক্ষার বউ। নিশান দ্রুত অফিসের জন্য তৈরি হয়ে নাস্তার টেবিলে আসল। সামনেই তার বাবা মনোযোগ দিয়ে পেপার পড়ছে আর চা খাচ্ছে। নিশানকে দেখে তিনি গলা খাকানি দিয়ে বললেন, দিন দিন তোমার বোন ইনডিসিপ্লিন হয়ে পড়ছে। ভার্সিটিতে উঠে একগাদা বন্ধুবান্ধব বানিয়েছে। চেহারার সুরত সবগুলোর সুন্দর হলেও ডিসিপ্লিন কারো মধ্যেই নেই। তাদের সাথে মিশে তোমার বোনটাও দিন দিন গোল্লায় যাচ্ছে। সামনে ফাইনাল ইয়ারে রেজাল্ট খারাপ করলে সোজা ধরে বিয়ে দিয়ে দিব। এই কথাটা বলে দিও তাকে। নিশান কপাল কুঁচকে বাবার সব কথাই শুনল। অফিসের চাপে একটা জিনিস খেয়াল করেনি। 2 দিন ধরে রিমি একবারের জন্য তার রুমে যেয়ে উকি দেয়নি। সবসময় নিশান বাসায় ফিরলে রিমি একবার হলেও তার ঘরে উকি দেয়। নিশান নাস্তা না করেই রিমির ঘরের দিকে এগিয়ে গেল। রুমের লাইট বন্ধ। নিশান লাইট অন করে দেখল রিমি বেঘোরে ঘুমাচ্ছে। নিশানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। রিমি কখনোই এত বেলা পর্যন্ত ঘুমায় না। ভোরে উঠে নামাজ পড়ে পড়ার টেবিলে বসে যায়। মাঝে মাঝে ঘুমালেও ঘুম অনেক পাতলা থাকে। এমন বেঘোরে রিমি কখনোই ঘুমায় না। নিশান ধীর গতিতে বিছানার দিকে এগিয়ে গেল। রিমির ঘুমন্ত মুখখানা দেখে অনেকটা অবাক হল। মুখটা কেমন মলিন হয়ে আছে। চোখের নিচে কালশিটে হয়ে গেছে। নিশান বেশ অবাক হল পাশের টেবিলে ঘুমের ট্যাবলেট দেখে। একটা পাতার 2টা ট্যাবলেট ফাঁকা।
নিশান শুকনো ঢোক গিলল। বুকটাও কেমন কামড়ে ধরল। রিমির কি কিছু হয়েছে? তার ছোট্ট বোনটা কোনো সমস্যায় পড়েছে? যেই মেয়ে বিছানায় শোয়া মাত্র ঘুমে তলিয়ে যায় তার হঠাৎ ঘুমের ঔষধ কেন প্রয়োজন পড়ছে? এমন নানান প্রশ্ন নিশানের মাথায় আসল। নিশান পরম যত্নে বোনের মাথায় হাত বুলিয়ে দিল। রিমিকে সে ভীষণ ভালোবাসে, কিন্তু নিজের গম্ভীর ব্যক্তিত্বের খোলস থেকে বেরিয়ে সেই ভালোবাসা প্রকাশ করতে পারেনি। রিমি নিজেও বেশ চাপা স্বভাবের, সহজে নিজের মনে কথা কাউকে বুঝতে দেয় না। রিমির বন্ধু মহল নিয়ে নিশান প্রথম বেশ চিন্তায় ছিল। জীবনে প্রথম তার বোন এতগুলো বন্ধুবান্ধবদের সাথে মিশছে। ছেলেমেয়েগুলো কেমন কে জানে, বিশেষ করে ছেলেগুলো কেমন। তার বোন এদের সাথে নিরাপদ কিনা এমন নানান চিন্তা ভর করত। কিন্তু নিশানের সব চিন্তা ধীরে ধীরে নেমে আসে যখন দেখল তার নীরব, শান্ত বোনটা অনেকটা চঞ্চল হয়ে উঠেছে। মন খুলে হাসছে। বাবার স্ট্রিক রুলস নিমিষেই গুড়িয়ে দিচ্ছে। নিশান যেই ধরাবাঁধা জীবন থেকে বের হতে পারেনি, কিন্তু রিমি পারছে। জীবনকে নিজের মতো উপভোগ করছে। মনে মনে ভীষণ খুশি হয় রিমির বন্ধুমহলের প্রতি। তাহলে এমন কি হলো যে মেয়েটার এই করুণ দশা? নিশানের ডাকে রিমি চোখ খুলে তাকাল। চোখের পাতা কেমন ভারী হয়ে আছে। সামনে ভাইকে দেখে রিমি লাফ দিয়ে উঠে বসল। চোখ কচলে মেকি হেসে বলল, ভাইয়া তুমি এখানে? রিমি ঘড়ির দিকে চোখ বুলিয়ে বলল, ওহহ শিট, এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছিলাম। সরি ভাইয়া, পাপা নিশ্চয়ই রেগে আছে। আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। রিমি দ্রুতই ওয়াশরুমে যেতে উদ্যত হলে নিশান বলল, এনিথিং রং রিমি? তুই ঠিক আছিস? রিমি নিজের ওষ্ঠ জোড়া দাঁত দিয়ে চেপে ধরল। যা ভয় পেয়েছে তাই হল। ভাইয়ার তাকে দেখলেই নানা প্রশ্ন করবে বলেই দ্রুত তার চোখের আড়াল হতে চেয়েছিল, কিন্তু পারল কই? রিমি নিজেকে সংযত করে পেছনে ফিরে হালকা হেসে বলল, আমার কি হবে? আমি ঠিক আছি ভাইয়া, বলেই দ্রুত ওয়াশরুমে চলে গেল। নিশান চোখ কুঁচকে রিমির যাওয়ার দিকে তাকিয়ে রইল। রিমি দ্রুত ওয়াশরুমে ঢুকে দেয়ালে পিঠ ঠেকে জোরে নিঃশ্বাস ছাড়ল। মুহূর্তেই তার চোখের কোনা বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। রিমি ঘন ঘন শ্বাস টেনে নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বেহায়া মন কিছুতেই মানছে না। জীবনে প্রথম যেই ছেলেটাকে দেখে তার নিঃশ্বাস থমকে গেছিল, যাকে প্রথম দেখেই তার বক্ষস্থলের গভীরে সূক্ষ্ম প্রেমের বীজ বপন করেছিল, সেই মানুষটা অন্য কাউকে ভালোবাসে। মানুষটা যদি তার নাই হয়, তবে সৃষ্টিকর্তা তার প্রতি এই গভীর দুর্বলতা কেন তৈরি করল? ভালোবাসার মতো নিষ্ঠুর কিছু এই পৃথিবীতে আর কিছুই নেই। অবনী সোফার রুমে বসে আপেলে খেতে খেতে টিভি দেখছে আর সামনের দুটো ঘরের দরজার দিকে তাকাচ্ছে। এক ঘরে আরজু আপু ঘাপটি মেরে বসে আছে। অন্য রুমে তার মা এক বালতি অভিমান নিয়ে। বাসার পরিস্থিতি কেমন গুমোট হয়ে আছে। আম্মু আরজু আপুর সাথে কোনো কথাই বলছে না। গতরাতে আরজু আপু কথা বলতে গেলে তার মা সাফ সাফ জানিয়ে দিয়েছে অবাধ্য কারো সাথে কথা বলবে না। আরজু আপুও কেঁদে কেটে নাকের পানি চোখের পানি এক করে ফেলেছে। অবনীর মায়ের প্রতি রাগ লাগছে। এমন হ্যান্ডসাম, কিউট, ডেসিং জিজুকে নিয়ে কিসের এত সমস্যা? ওমন ছেলে লণ্ঠন নিয়েও খুঁজে পাওয়া অসম্ভব। সেখানে মা বাবার এই বিরোধী আচরণ তার ছোট্ট মাথায় কিছুতেই আসছে না। হঠাৎ ডোরবেলের শব্দে অবনীর ধ্যান ভাঙ্গে। এই সময় কে আসলো? উঠেছে দরজা খুলতে ভীষণ আলসেমি লাগছে। তারা আপু মনে হয় ওয়াশরুমে। তাই বাধ্য হয়ে আপেলে কামড় বসাতে বসতে দরজা খুলে দিল। কিন্তু সামনের মানুষটিকে দেখে অবনী থমকে গেল। তার চোখজোড়া ছানাবড়া অবস্থা হয়ে গেল। হাতের আপেল হাত থেকে খসে পড়ল।
অবনী বড় বড় চোখ করে লোকটির দিকে তাকিয়ে রইল। সামনের ব্যক্তিটি মুচকি হেসে বলল, কি অবস্থা শালিকা? আমাকে দেখে চমকে গেলে নাকি? আই লাইক ইয়োর ফেসিয়াল এক্সপ্রেশন। অবনী চোখ পিট পিট করে তাকিয়ে নিজের হাতে চিমটি কাটল। নিশ্চয়ই কোনো ভুলভাল স্বপ্ন দেখছে। কিন্তু না, এটা কোনো স্বপ্ন না, এটা একদম সত্য। ব্যস্ততম দিনের শুরুতেই লামিয়ার ব্যস্ততা শুরু হয়ে গেছে। এক চুলায় সবজি বসিয়েছে, আর অন্য চুলায় রুটি ভাজছে। রুটি উল্টে পাল্টে সামনের দিকে নজর দিল। ফুয়াদ নরম সোফায় হেলান দিয়ে টিভি দেখছে, কিন্তু টিভি দেখায় তার মনোযোগ নেই। অন্যমনস্ক হয়ে দাঁত দিয়ে নখ কেটে চলছে। লামিয়ার কপালে চিন্তার ভাঁজ পড়ল। সব সময় হাসি খুশি থাকা মানুষটা আজ এমন শান্ত হয়ে বসে আছে কেন? লামিয়ার মধ্যে কৌতূহল জাগ্রত হল। তাই হাতের কাজ দ্রুত সেরে ফুয়াদের পাশে দাঁড়িয়েই গলা খাকানি দিয়ে বলল, কোনো কারণে আপনার মন খারাপ? ফুয়াদ চমকে লামিয়ার দিকে তাকাল। এতক্ষণ সে গভীর চিন্তায় বিভোর ছিল। ফুয়াদ পাশে তাকিয়ে দেখল সবুজ রঙের সালোয়ার কামিজ পরা মায়াবী একজোড়া কোমল, শান্ত দৃষ্টি তার দিকে তাকিয়ে আছে। মায়াবী মুখখানা দেখে হাজারো চিন্তার মাঝে সামান্য শীতলতা অনুভব করল ফুয়াদ। দীর্ঘশ্বাস ফেলে বলল, না। লামিয়া ওষ্ঠ জোড়া চেপে ধরে আবার বলল, আপনাকে দেখে মনে হচ্ছে কিছু নিয়ে ভীষণ চিন্তিত। ফুয়াদ পাশের সোফায় ইশারা করে লামিয়াকে বসতে বলল। লামিয়া অস্বস্তিতে পড়ে গেল। এইভাবে পাশে বসাটা কি ঠিক হবে? অন্য কেউ দেখে ম্যামের কানে লাগিয়ে দিল অনেক কথা শুনতে হবে। ফুয়াদ আবার ইশারা করতেই লামিয়া খানিকটা দূরে কাচুমাচু হয়ে বসে পড়ল। ফুয়াদ দৃষ্টি টেলিভিশনে রেখে বলল, তোমার কোনো বন্ধু বান্ধব আছে? লামিয়া অবাক হয়ে গেল ফুয়াদের প্রশ্নে। হঠাৎ তার বন্ধুর খবর কেন নিচ্ছে? লামিয়া নিচু সরে বলল, হ্যাঁ আছে। প্রীতি আমার একমাত্র বান্ধবী। ফুয়াদ টিভির স্ক্রিনে নজর রেখে বলল, আমার একটা বন্ধুবান্ধবদের গ্রুপ আছে। এই গ্রুপের একটা সুন্দর নাম দেওয়া হয়েছে, বন্ধুমহল। সুন্দর না নামটা? লামিয়া মাথা নেড়ে সম্মতি প্রকাশ করল। ফুয়াদ আবার বলতে শুরু করল, বন্ধুমহলের প্রত্যেকটাই এক একটা নমুনা। সবাই একসাথে হলেই হই হুল্লোড়, ঝগড়া, মারামারি পর্যন্ত হয়। ওদের সাথে থাকলে নিজের জীবনের শূন্যতা, কষ্ট সবটাই ভুলে যাই। প্রত্যেকেই প্রত্যেকের বিপদে নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়ি। অসম্ভব প্রশান্তি ছেয়ে যায় সবাই একসাথে থাকলে। আমরা সবাই মিলে একটা পরিবারের মতো। লামিয়া বিমোহিত হয়ে শুনছিল ফুয়াদের প্রত্যেকটি উক্তি। সত্যি এমন বন্ধুবান্ধব পাওয়া ভাগ্যের ব্যাপার। তার জীবনে এক প্রীতি ছাড়া আর কোনো ভালো বন্ধু নেই। লামিয়া বলল, আপনি ভীষণ ভাগ্যবান। না হলে বর্তমানে স্বার্থ ছাড়া কেউ কথা পর্যন্ত বলে না। বন্ধুত্ব দূরের কথা। ফুয়াদ মুখটা মলিন করে বলল, কিন্তু আমার মনে হচ্ছে খুব জলদি আমরা এই মধুর সম্পর্কগুলো হারিয়ে ফেলব। আর তার শুরুটা হয়তো হয়ে গেছে। লামিয়া চমকে তাকালো ফুয়াদের দিকে। এত সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে কেন? তাই বলল, এমন কেন হবে? আপনি সব ঠিক করে দিন। সম্পর্কগুলো একত্রে জড়িয়ে রাখুন। লামিয়াকে উৎসুক দৃষ্টিতে তাকাতে দেখে ফুয়াদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার হাতে কিছুই নেই। আমি চাইলেও সবাইকে এক সুতায় গেঁথে রাখতে পারছি না। কারো মনকে বেঁধে রাখার শক্তি আমার কেন কারোরই নেই। ফুয়াদের এই জটিল কথার মর্ম লামিয়া কিছুই বুঝতে পারল না। শুধু বুঝতে পারল বন্ধুমহলে প্রবল ঝড়ের উৎপত্তি হয়েছে। এখন এই ঝড় কতটা তাণ্ডব চালায় সেটাই দেখার পালা। দুরু দুরু বুকে দরজার পেছনে দাঁড়িয়ে আছে আরজু। পাশের ঘরে কি কথা হচ্ছে সেটা শোনার চেষ্টা করছে।
কিছুক্ষণ আগে অবনী হন্তদন্ত হয়ে ওর ঘরে ঢুকে বলল, আপু এলাহি কাণ্ড ঘটে গেছে। আরজুর এমনি মন ভীষণ খারাপ, তার উপর অবনীর এই হেয়ালি কথা তার ভীষণ বিরক্ত লাগছে। তাই আরজু ধমকের সুরে বলল, অবনী আমার সামনে থেকে যা, তোর আলতু ফালতু কথা শোনার মুড নেই। অবনী দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, আপু জিজু এসে পড়েছে। আরজু অবনীর কথা কিছুই বুঝতে না পেরে বলল, কিসের জিজু? আপু তোমার নেতা সাহেব এসেছে। আরজু চমকে অবনীর দিকে তাকাল। অবনী অভয় দিয়ে বলল, এক্সাক্টলি তুমি যেটা শুনেছ আমি সেটাই বলেছি। নাহিদ জিজু বসার ঘরে আছে। আরজুর সারা শরীর থর থর করে কাঁপতে লাগল। কি ভয়ঙ্কর কথা! নেতা সাহেব তার বাসায়? খালামণি জানতে পারলে কি হবে? আজ নির্ঘাত সংঘর্ষ হতে চলছে। এই সব ভেবে আরজু দ্রুত বসার রুমের দরজার আড়ালে দাঁড়াল। অমনি চোখ পড়ল সাদা পাঞ্জাবি পরিহিত সুদর্শন পুরুষটির দিকে। চোখে জ্বালা ধরানো সুন্দর অ্যান্ড হ্যান্ডসাম লাগছে। আরজু যেন ঘোরের মাঝে চলে গেল। পাশেই অবনী এসে ফিসফিসিয়ে বলল, জিজু বাস্তবে এমন ড্যাম হ্যান্ডসাম, কিউট হবে ভাবতেই পারিনি। পুরাই চকলেট বয়। আরজু ঘোরের মধ্যেই বলে উঠল, হুম, পুরোই চকলেট। কিন্তু পাশেই খালামণিকে শক্ত হয়ে বসে থাকতে দেখে আরজু বাস্তবে আছড়ে পড়ল। পাশেই খালুজান চিন্তিত ভঙ্গিতে বসে আছে। আরজু প্রচণ্ডভাবে ভয় পেয়ে রুমে দৌড়ে চলে গেল। বিছানায় বসে ঘন ঘন শ্বাস টেনে নিজেকে সংযত করার চেষ্টা করল। নেতা সাহেব কি করতে চাইছে কিছুই বুঝতে পারছে না। সাবা খানম কঠিন দৃষ্টিতে একবার নাহিদের দিকে তাকাচ্ছে, আরেকবার পাশের টেবিলে থাকা ডালাগুলোর দিকে। নাহিদ বাসায় ঢোকার পর পরই দুজন লোক একের পর এক ডালা দিয়ে টেবিল ভর্তি করে ফেলেছে। জুবাইর আহমেদ নাহিদকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। নাহিদ মূলত কি উদ্দেশ্যে এসেছে সেটাই বুঝার চেষ্টা করছে। রাজনৈতিকভাবে সফল এই পুরুষ তাদের কাছে কেন হাজির হল? সে যেটা ভাবছে তেমন কিছু নয় তো? সকল নীরবতাকে বিচ্ছিন্ন করে সাবা খানম কঠিন গলায় বলল, আমার বাসায় কেন এসেছ? আর এই সবের মানে কি? টেবিলের প্যাকেটগুলো দেখিয়ে বললেন সাবা খানম। নাহিদ কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছে না। জীবনে কখনো কারো সামনে কথা বলতে নাহিদ থমকায়নি। কিন্তু সাবা খানমের কঠিন দৃষ্টি তাকে খানিকটা ভাবতে বাধ্য করছে। কারণ মানুষটার সাথে আরজু সম্পৃক্ত। নাহিদ শান্ত সুরে বলতে লাগল, এইভাবে হুট করে চলে আসার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর বিয়ের পর শ্বশুর বাড়িতে খালি হাতে আসা অসামঞ্জস্য দেখায়। তাই আপনাদের জন্য সামান্য কিছু উপহার। নাহিদের কথায় সাবা খানমের গা জ্বালা করছে। কষিয়ে আরও দুটো থাপ্পড় মারতে পারলে মন শান্ত হতো। টাকার গরম দেখাচ্ছে। তাই খানিকটা রেগে বলল, আমাদের জীবনে ঝড় তুলে আবার কি কারণে এসেছ? নাহিদ কেশে গলা পরিষ্কার করে বলল, আমি জানি ম্যাম আপনারা আমার উপর ভীষণ অসন্তুষ্ট, বিশেষ করে আমার আর আরজুর বিয়ে নিয়ে। কিন্তু আরজুকে এইভাবে বিয়ে করার কোনো মনোভাব আমার কখনোই ছিল না। আমি মোটেও এমনটা চাইনি। সাবা খানম দাঁতে দাঁত চেপে বললেন, বেশ কয়েক বছর আগে নিজামুল হক তোমার দাদা যখন একটা কঠিন পরিস্থিতিতে আরজুর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে তখনই তাকে আমি আমার মতামত সাফ সাফ জানিয়ে দিয়েছি। তিনি বেশ কবার আমার অফিসেও এসেছেন। আমি তাকে জানিয়ে দিয়েছি তার বকে যাওয়া নাতির সাথে আমরা আরজুর কোনোদিন বিয়ে দিব না। তারপর আর তিনি এমন প্রস্তাব রাখেননি। ভেবেছি তোমাদের মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব বোধ জাগ্রত আছে। কিন্তু আজ এতদিন পর আমার ধারণা ভুল প্রমাণিত হল। তোমার মতো ছেলের কাছে আসলে কিছুই আশা করা যায় না। সেই রিজেকশন তোমার ইগোকে হার্ট করেছে।
তাই আরজুকে এইভাবে গোপনে বিয়ে করে নিজের ইগোকে স্যাটিসফাইড করেছ। নাহিদ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনি আমাকে ভুল বুঝছেন ম্যাম। আরজুকে আমি মন থেকেই চেয়েছি, কিন্তু নিজের করে পাওয়ার আশা কখনোই করিনি। আরজুকে আমার প্রতি আকৃষ্ট করার প্রচেষ্টা করিনি। আমি জানি আমার অতীত কি, আমার প্রফেশন সম্পর্কেও জানি। আমার যদি ইগো স্যাটিসফাইড করার ইচ্ছা থাকত তবে কয়েক বছর আগেই আমি আরজুকে তুলে নিয়ে বিয়ে করতে পারতাম। আমাকে থামাতে অবধি পারতেন না আপনারা, সেটা নিশ্চয়ই জানেন। কিন্তু আমার এমন ইন্টেনশন কখনোই ছিল না। আমি আরজুর কাছে থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছি। আমি জানি সেদিন আরজুর পাগলামিতে সায় দেওয়া আমার ভুল ছিল, কিন্তু ম্যাম দিন শেষে আরজুর প্রতি আমি দুর্বল ছিলাম। সে আমার বউ, এটা অস্বীকার করার উপায় নেই। সাবা খানম ভীষণ রেগে তার দিকে তাকিয়ে আছে। নাকের পাটা বারবার ফুলে উঠছে। নাহিদ জুবাইর আহমেদের দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, স্যার, আমি জানি না ভবিষ্যতে আমাদের জন্য কি লেখা আছে, তবে জীবনের শেষ দিন পর্যন্ত এই সম্পর্ক ধরে রাখতে চাই। আরজুকে নিয়ে জীবন শুরু করতে চাই। আরজুও নিশ্চয়ই এমনটাই চায়। আমি আজ আরজুকে আপনাদের সম্মতিক্রমে আমার সাথে নিয়ে যেতে এসেছি। রাজনৈতিক নানান জটিলতার কারণে আমার এই বিয়ে সম্পর্কে গোপন রাখতে হচ্ছে। তাছাড়া এতে আরজুর নিরাপত্তার বিষয় অন্তর্ভুক্ত। তাই আমাকে একটা সুযোগ দিন। সাবা খানম রেগে বললেন, তুমি কি ভেবেছ আরজু তোমার মুখোশের আড়ালের নিকৃষ্ট চেহারা দেখার পরও তোমার কাছে আসবে? কখনোই না। নাহিদ শান্ত দৃষ্টিতে বলল, আরজুর মুখের মিষ্টি হাসির কারণ কোথাও না কোথাও আমার মাঝে নিহিত। সেটা আপনিও জানেন। আপনি নিশ্চয়ই আরজুর মুখের সেই হাসি কেড়ে নিতে চাইবেন না। নাহিদের কথায় সাবা খানম খানিকটা ভরকে গেল। নিজেকে সামলে বলল, আরজু তোমার সাথে কোথাও যাবে না। নাহিদ গম্ভীর মুখে বলল, এই কথাটা আমি আরজুর মুখ থেকে শুনতে চাই। আরজু নিস্তব্ধ দর্শক হয়ে সবার সম্মুখে দাঁড়িয়ে আছে। বুকের ভেতর ধক ধক করছে। মনে হচ্ছে এক্ষুনি মাটিতে লুটিয়ে পড়বে। ফ্লোরে পা খামচে দাঁড়িয়ে আছে। নাহিদ আরজুকে আর চোখে দেখতে লাগল। হোয়াইট টি শার্ট আর ব্ল্যাক প্লাজোতে এলোমেলো আরজুকে কি যে মায়াবী লাগছে। একবার গোলাপি গাল জোড়া ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে। নাহিদ উঠে আরজুর মুখোমুখি দাঁড়াল। আরজু চোখ পিট পিট করে নাহিদের দিকে তাকিয়ে আছে। নাহিদ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে সহজ ভঙ্গিতে দাঁড়াল। অবনী বড় বড় চোখ করে তাদের দিকে তাকিয়ে আছে। নাহিদ জিজু পট করে সবার সামনে চুমু খেয়ে বসবে না তো? ইসস, কি কিউট লাগছে দুজনকে। একদম মেড ফর ইচ আদার। নাহিদ কোনো ভনিতা ছাড়াই আরজুকে জিজ্ঞেস করল, তোমাকে আমি আমার রাজ্যে নিয়ে যেতে এসেছি আরজু। তুমি কি যাবে আমার সাথে? আরজু হতবম্ব হয়ে তাকিয়ে রইল নাহিদের সহজ বক্তব্যে। মুখটা তার হা হয়ে গেছে। তার মানে নেতা সাহেব এই ডিসিশনের কথাই বলেছিলেন। আরজু কি বলবে বুঝতে পারছে না। ঘাড় ঘুরিয়ে সোফায় শক্ত হয়ে বসা খালামণির দিকে তাকাল। মুহূর্তেই মনটা কেঁদে উঠল। খালামণির সম্মতি ছাড়া সে আর কিছুই করতে চায় না। মানুষটাকে ভীষণ কষ্ট দিয়ে ফেলেছে। অন্যদিকে নেতা সাহেবকে ফিরিয়ে দেওয়ার সাধ্য তার নেই। জুবাইর আহমেদের এই ছেলেটার উপর ভীষণ বিশ্বাস করতে মন চাইছে। ছেলেটার চোখে মুখে রয়েছে অনুতাপের গ্লানি। তবে কি নাহিদ সত্যি আরজুকে ভালোবাসে, নাকি আরজু তার জেদ? কিছুই বুঝতে পারছে না তিনি। তবে মন বলছে একটাবার ছেলেটাকে সুযোগ দেওয়া প্রয়োজন, অন্তত আরজুর মনে জাগ্রত হওয়া গভীর ভালোবাসার জন্য। আরজু যে ছেলেটাকে ভীষণ ভালোবেসে ফেলেছে, আদৌ আরজুকে আটকে রাখা ঠিক হবে? সাবা খানম তার বিছানায় হেলান দিয়ে বসে আছে। তার পাশেই জুবাইর আহমেদ।
সারা ঘর জুড়ে নিস্তব্ধতা ভর করেছে। সাবা খানম নিজের মনে রাখা ক্ষোভ উগরে বললেন, ওই নাহিদকে মিথ্যা আশ্বাস দেওয়ার মানে কি? জুবাইর আহমেদ অনেকক্ষণ যাবৎ এমন প্রশ্নের জন্যই অপেক্ষা করছিলেন। তাই ঠিকঠাক মতো বসে বললেন, মিথ্যা আশ্বাস কেন হবে? সাবা খানম তিরিক্ষ মেজাজ দেখিয়ে বললেন, তুমি কি ওই ছেলের হাতে আরজুকে তুলে দিতে চাইছ? এমনটা আমি কখনোই হতে দেব না। জুবাইর আহমেদ সাবা খানমের হাত জোড়ায় হাত বুলিয়ে বললেন, শান্ত হও সাবা, এই বিষয়টা আমাদের শান্ত হয়ে ভাবতে হবে। নাহিদ কিন্তু আগের মতো নেই। ছেলেটা নিজেকে অনেকটা বদলে নিয়েছে। সময় ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন করে। অশান্ত, বদরাগী ছেলেটা আজ কতটা শান্ত হয়ে গেছে। জনসাধারণের জন্য কতটা করছে সেটা তুমি নিজেও দেখেছ। রাজনৈতিক ক্ষেত্রে নাহিদ সবসময় দেশের কল্যাণের কথা ভেবেছে। তবে আগে ছাত্র রাজনীতি করার সময় তার বয়সটা নিতান্তই কম ছিল। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে শান্তভাবে সমাধান না করে ভায়োলেন্স ক্রিয়েট করত, যার ফলে আমরা তার নেগেটিভ দিকটাই বেশি দেখেছি। কিন্তু নাহিদ এখন সব কেস কতটা নিখুঁতভাবে হ্যান্ডেল করে সেটা বলার অপেক্ষা রাখে না। সাবা খানম চোখ মুখ কুঁচকে তাকিয়ে বলল, তুমি আমার সামনে ওই ছেলের গুণগান কেন গাইছ? এই ছেলেটা আমাদের কতটা ক্ষতি করেছে সেটা ভুলে গেছ? আমি কিছুই ভুলিনি সাবা। সব কিছু মূলত কেন, কিভাবে হয়েছে সেই ব্যাখ্যাটাও আমাদের জানা। কিন্তু আমাদের এই মুহূর্তে সবকিছুর ঊর্ধ্বে আরজুর কথা ভাবতে হবে। নাহিদের জীবনের সাথে আরজু গভীরভাবে জড়িয়ে পড়েছে। আরজুর চোখে আমি নাহিদের জন্য গভীর ভালোবাসা দেখেছি, যেই ভালোবাসা আমরা চাইলেই আরজুর মন থেকে ছুঁড়ে ফেলতে পারব না। তাছাড়া আরজু নাহিদের প্রতি অনেক বেশি আসক্ত, সেটা আমরা আগেও দেখেছি। বর্তমানে তারা একটা পবিত্র সম্পর্ককে আবদ্ধ। আমরা চাইলেই সেটা অস্বীকার করতে পারি না। নাহিদ চাইলেই আরজুকে সেই সম্পর্কের জোরে আমাদের সামনে থেকে হাত ধরে নিয়ে যেতে পারে। যেখানে আরজুর সম্মতি আছে সেখানে আমরা তাকে আটকাতেও পারব না। নাহিদ পলিটিক্যালি কতটা পাওয়ারফুল সেটা নিশ্চয়ই জানো। তবুও ছেলেটা কোনো ক্ষমতার জোর না দেখিয়ে আমাদের সম্মতি চাইছে। ছেলেমেয়েগুলো যদি একে অপরের সঙ্গে ভালো থাকে তবে আমাদের বাধা দেওয়া ঠিক হবে না। সাবা খানমের চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। তিনি কান্নায় ভেঙ্গে পড়লেন আর বললেন, আরজু এত বড় ভুল কি করে করল? ভবিষ্যতে মেয়েটা ভীষণ পস্তাবে। আমি এত চেষ্টা করেও ওকে কেন ফেরাতে পারলাম না? ওই ছেলেটার কাছ থেকে ওকে দূরে রাখার জন্য ওকে আমি কত শাসন করেছি। তবুও কেন মেয়েটা ওই ছেলের প্রতি ঝুঁকে পড়ল? আরজুকে নিয়ে আমি এই ভয়টাই পেতাম। আবেগপ্রবণ এই মেয়েটা কখন কোনো ভুল করে ফেলে। আমার ভয় সঠিক হয়ে গেল। আরজু কখনোই নাহিদের লাইফস্টাইলের সাথে খাপ খাওয়াতে পারবে না। আরজুর মতো আবেগপ্রবণ মেয়ে নাহিদের মতো কঠিন মানুষের সাথে কি করে থাকবে? সাবা, ওরা একসাথে যদি সুখে থাকতে পারে তবে আমাদের উচিত তাদের সুযোগ করে দেওয়া। আরজুকে আটকে রাখার চেষ্টা করলে মেয়েটা কখনোই সুখী হবে না। আমরা জানি আরজু কতটা সেনসিটিভ। মেয়েটা চাইলেই আজ নাহিদের সাথে চলে যেতে পারত, কিন্তু মেয়েটা তোমার সম্মতি চাইছে। তুমি বুদ্ধিমতী, তাই জানো তোমার কি ডিসিশন নেওয়া উচিত। ঠিক তখনই তাদের রুমে নক করার শব্দ হল। জুবাইর আহমেদ দেখলেন আরজু এসেছে। আরজু ধীর পায়ে এসে বিছানা ঘেঁষে ফ্লোরে বসে পড়ল। সাবা খানমের কোলে মাথা রেখে চুপ করে রইল। আরজুর দু চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সাবা খানম অন্য দিনের মতো আজ তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে না। আরজু নাক টেনে বলল, বাবা মা মারা যাওয়ার পর আমার একমাত্র আপনজন ছিলে তুমি খালামণি। আমি কখনো স্বাভাবিক জীবন যাপন করতে পারবো ভাবতেই পারিনি।
বাবা মাকে হারিয়ে আমি যখন ভেঙে পড়েছিলাম তখন তুমি আর শুভ না থাকলে আজ আমি বাঁচতে পারতাম না। তুমি আমার মা হয়ে উঠলে। আর খালুজান আমার বাবা। তুমি কোনোদিন আমাকে কোনো কিছুর অভাব অনুভব করতে দাওনি। আমাকে জীবনের সকল স্বাধীনতা দিয়েছ। কোনো কিছুতে বাধা দাওনি। আমাকে এত ভালোবাসা দিয়েছ, কিন্তু আমি তোমার সেই ভালোবাসার সঠিক মর্যাদা দিতে পারিনি। তোমার অবাধ্য হয়েছি, কিন্তু আমি আমার মনের সাথে যুদ্ধ করতে পারিনি। জীবনে প্রথম আমি কোনো পুরুষকে দেখে অদ্ভুত কিছু অনুভব করেছি। ওই মানুষটির উপস্থিতি আমাকে অজানা ঘোরের মাঝে রাখে। আমি তার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারিনি। এক অজানা আকর্ষণ আমাকে তার প্রতি ঝুঁকিয়ে দিয়েছে। ধীরে ধীরে আমার মনে মানুষটার জন্য তীব্র অনুভূতির সৃষ্টি হয়। আমি না চাইতেও মানুষটাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। তুমি বলতে না, খাঁটি ভালোবাসা সবচাইতে পবিত্রতা আর স্নিগ্ধতায় ভরপুর থাকে। এই মানুষটাকে ভালোবেসে আমি ঠিক এমনটাই অনুভব করেছি। আমি জানি এইভাবে বিয়ে করে আমি তোমাকে ভীষণ কষ্ট দিয়েছি, যার কোনো ক্ষমা হয় না। আমি নিজেও জানি না সেদিন কেন আমি এতটা ডেসপারেট হয়ে পড়েছিলাম। মানুষটার কোনো দোষ ছিল না খালামণি। আমি তাকে এমনটা করতে ফোর্স করেছিলাম। ওই মানুষটিকে ছাড়া আমি কখনোই সুখী হতে পারবো না। কিন্তু আমি আর তোমাকে কষ্ট দিতে চাই না খালামণি। তুমি যা বলবে আমি তাই করব। তবে আমার জীবনে নেতা সাহেবের জায়গা অন্য কাউকে দিতে পারবো না। কখনোই না। চলবে।